আওয়ামী লীগের বিচারের দাবি আগেই জানিয়েছিল বিএনপি, আমলে নিলে তৈরি হতো না বিব্রতকর পরিস্থিতি বললেন সালাউদ্দিন। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন জামায়াত আমির। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে। কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম। তখন বিষয়টা আমলে নিতেন, তাহলে হয়তো আজকে এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। নির্বাচনের আগে গণহত্যার বিচার ও মৌলিক সংস্কারে গুরুত্ব এনসিপি। গণঅভ্যুত্থানের পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে, আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি। আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। ছোট আইন করে বড় পরিবর্তন করা সম্ভব বললেন আইন উপদেষ্টা। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ। কাল প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কারের নির্দেশনা প্রধান উপদেষ্টার। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি আগেই জানিয়েছিল বিএনপি। তখন আমলে নিলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না উল্লেখ করে দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে সুষ্ঠু ভোটের পথ তৈরির তাগিদ দিয়েছেন জামায়াত নেতা সেলিম উদ্দিন। আর মৌলিক সংস্কারে গুরুত্ব দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ দেন আইন উপদেষ্টা। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ এবং বিশিষ্টজনেরা। সংবিধান সংশোধনে 7 দফা প্রস্তাবনা পেশ করে প্ল্যাটফর্মটি। আলোচনায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের মতো মৌলিক সংস্কার নিয়ে ঐকমত্য না হলে গণতান্ত্রিক ধারা সচল হবে না। আর জামায়াত নেতা সেলিম উদ্দিন বলেন, দ্রুত নির্বাচনের চেয়ে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা জরুরি। ভোটের জন্য তো পাগল না হয়, ভোটটা কিভাবে সুষ্ঠু হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে, এই জায়গায় রাজনৈতিক দলকে, সোশ্যাল সমাজকে সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি। গণঅভ্যুত্থানের পরে এত মানুষ রক্ত দিয়েছে, তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কয়েক মাস আগে বিএনপি এ দাবি জানিয়েছিল, কিন্তু সরকার আমলে নেয়নি অভিযোগ করে তিনি বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে। কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম। তখন বিষয়টা আমলে নিতেন, তাহলে হয়তো আজকে এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। আমাদের দলে যে বিভিন্ন রকমের বক্তব্য থাকে দেশের পক্ষে এবং জনগণের পক্ষে, এই বিষয়গুলো যেন যথাসময়ে আমলে নেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি যেন উনি একটা রোডম্যাপ প্রদান করেন খুব শীঘ্র। অনুষ্ঠানে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিদ্যমান সংবিধানেই স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ আছে। এ সময় জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। পরিবর্তনের জন্যই আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে, তাহলে তো আবারও সেই স্বৈরাচারের ফিরে আসার আমরা কি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি? রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। সংবিধানের মধ্যে কোনো রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়া। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না, সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমেও বড় সমাধান করা যায়। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ।
ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়। অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আত্মসমালোচনার কথা আছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিলে ভালো হতো। তারপরও উপদেষ্টা পরিষদের নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, সরকারের সদিচ্ছা থাকলে 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করব ইনশাল্লাহ। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রাজনৈতিক দলসহ যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রম এখন থেকে এই আইনের আওতায় নিষিদ্ধ করা যাবে। রোববার দুপুরে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সব উপদেষ্টা। এর সারসংক্ষেপে বলা হয়, 2009 সালের আইন অনুযায়ী সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে পারত, কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। একই সঙ্গে এসব কার্যক্রম অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করার বিধানও যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কাল গেজেট হলে কমিশনের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেটের প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের 90-এর জ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হবে যদি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়। দল বিলুপ্ত বা বাতিল হলে সরকারি গেজেট প্রকাশ করতে হয় নির্বাচন কমিশনকে। শনিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে পরবর্তী কর্মদিবসে পরিপত্র জারির কথা জানান আইন উপদেষ্টা। সরকার যে গ্যাজেটটা করবে, যে আদেশটা সরকার থেকে বাইরে হবে, এটার আলোকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। তো উই উইল ডেফিনেটলি টেক সাম স্টেপস ইন দিস রিগার্ড। একদম আমরা এখানে আমরা কোনো দেরি করবো না। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম চলবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। সকালে ঢাকার সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, বিগত সময়ে কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ সদস্যের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। জনগণের অভিযোগ সরাসরি শোনার জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপের কাজ চলছে বলেও জানান রেজাউল করিম মল্লিক। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন। আগামীকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে জারি হতে যাওয়া পরিপত্রে জনগণের প্রত্যাশার প্রতিফলন না থাকলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির নেতারা জানিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই ঐক্য জানিয়েছে, শহীদদের সংখ্যা স্পষ্ট করে পরিপত্রে যুক্ত করতে হবে। একই সঙ্গে গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং আওয়ামী লীগকে সহযোগিতা করা দলগুলোকেও জবাবদিহির আওতায় আনতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। কাল এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করবে প্রসিকিউশন। শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, সোমবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হবে। রাত 11টার সময় আরও থাকছে। 5 থেকে বাড়িয়ে 10 বছরের পুরনো গাড়ির আমদানির অনুমতি চান ব্যবসায়ীরা। মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে নীতি সহায়তার পরামর্শ, রাজস্ব বেড়ে অর্থনীতিতে গতি ফেরার আশা। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, প্রাইভেট কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া শেয়ার বাজারে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রেস সচিব জানান, বিদেশি যেসব কোম্পানির সঙ্গে সরকারের অংশীদারিত্ব আছে সেগুলোকে দ্রুত শেয়ার বাজারে নিবন্ধিত করার নির্দেশনাও দিয়েছেন ডক্টর ইউনূস। উনি বলেছেন সেট অফ এক্সপার্ট আনতে বলেছেন, যারা সত্যিকার অর্থে যারা নির্মোহভাবে এই স্টক মার্কেটে তারা ডিফর্মটা ইনিশিয়েট করতে পারবেন। এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত অনেক এর বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে। সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশ অংশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনে ও রাতে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রয়েছে কড়া নজরদারি। গত কয়েকদিনে সিলেট অঞ্চলের মৌলভীবাজার অংশে বিএসএফ সদস্যরা অর্ধশতাধিক মানুষকে বাংলাদেশে পুশিন করে। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। টহলের পাশাপাশি কাজ করছে বিজিবির অত্যাধুনিক যান্ত্রিক টহল অপারেটর এটিপি। প্রতাপপুর সহ সিলেটের সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে তৎপরতা কয়েক ধাপ বাড়ানো হয়েছে জানিয়েছেন 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। সীমান্ত দিয়ে ভারতের পুশিনকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ সরকার এ বিষয়ে নিশ্চুপ কেন এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে শোভাযাত্রায় অংশ নেন বিএনপির এই নেতা। শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনের এলাকা প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ন্যারেটিভ তৈরিকারীরা কখনো এদেশের বন্ধু হতে পারে না। নির্বাচনী অন্তর্বর্তী সরকারের উদাসীনতাকে জনগণ সন্দেহের চোখে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথা বলেনি, কোথায় খুদাবাদ, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না? এগুলো বিরাট ব্যাপার নয়। কোথেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বাড়ানোর তৈরি করছেন? আসছে বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে বয়স সীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করার দাবি বারবিটার। তা করা হলে গাড়ির দাম যেমন অর্ধেকে নামবে তেমনি বাড়বে সরকারের রাজস্ব আদায়, এমন দাবি সংগঠনটির। এমএস আরিফিনের রিপোর্ট। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিজের ব্যবসা সম্প্রসারণে ব্যক্তিগত গাড়ির দরকার ওয়ালিউল শাওনের। তাই সাধ্যের মধ্যে একটি গাড়ি খুঁজছেন তিনি। জাপানিজ রিকন্ডিশন গাড়িগুলোর স্থায়িত্ব অনেক বেশি, এগুলোর প্রতি আমাদের নির্ভরতা অনেক বেশি।
শাওনের মতো অনেকেরই চোখ রিকন্ডিশন গাড়ির দিকে, কারণ দাম যেমন কম তেমনি টেকে বেশি দিন, আবার বিক্রির প্রয়োজন হলে ক্রেতাও মেলে সহজে। রিকন্ডিশন গাড়িতে লোন দিতে সাপোর্ট করে, কারণ এটা টিকসই বেশি। জাপানিজ মালটা আপনি 10 বার রিপেয়ারিং করলে 10 বারই চলবে, এটা গ্যারান্টি সহ ঠিক করা যায়। বারভিটার তথ্য, দেশে আমদানি হওয়া গাড়ির 75%ই রিকন্ডিশন বা পুরনো। তবে সর্বোচ্চ 5 বছরের পুরনো গাড়ি আমদানি করতে পারেন ব্যবসায়ীরা। যদিও কোনো বয়সসীমা নেই অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও থাইল্যান্ডে। আর হংকংয়ে 7 ও কানাডায় আমদানি করা যায় 15 বছরের পুরনো গাড়ি। বাংলাদেশেও বয়সসীমা বাড়িয়ে 10 বছর করা হলে গাড়ির দাম অর্ধেকে নামবে বলে দাবি সংগঠনটির। ইম্পোর্ট পলিসিতে যদি আমরা 5 বছরের জায়গায় যদি এটা 10 বছর বা অধিক, যেটা উন্নত দেশে আছে, যে কোনো বয়সসীমাও নাই, সেটা যদি আমরা পাই, অনলি ইমিশন স্ট্যান্ডার্ডটা উন্নত থাকলেই তারা ইম্পোর্ট পলিসিতে অ্যালাউ করে, তাহলে এটা ক্রয় সীমার ভিতরে চলে আসবে। নিবন্ধনের ক্ষেত্রে নতুনের চেয়ে পুরনো গাড়ির ফি 27,500 থেকে 54,000 টাকা বেশি গুনতে হয়। আসছে বাজেটে এই বৈষম্য দূর করার পাশাপাশি হাইসের মতো মাইক্রোবাস আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবি বারভিটার। হাইয়েস্ট মাইক্রোবাসটা যেটা জনগণের গাড়ি, এটার ভিতরে সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকা উচিত না, এবং সাপ্লিমেন্টারি ট্যাক্সের জন্য এটা ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তের চাহিদা পূরণ করা রিকন্ডিশন গাড়ি যেন ভ্যাট ও শুল্ক বৈষম্যের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের অর্থনীতি যেহেতু প্রসারিত হচ্ছে, অনেকের যেহেতু সক্ষমতা বাড়ছে, তো সুতরাং এই রিকন্ডিশন গাড়ির একটা বাজার থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের কার ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি, তো সেই দিকেও আমাদের চিন্তা করতে হবে। পরিবেশ সুরক্ষায় ইভি কিংবা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে জোর দেওয়া হলেও যন্ত্রাংশের সহজলভ্যতা, পুনরায় বিক্রিতে ভালো দাম আর দেশের সড়কে মানিয়ে নেবার সক্ষমতার কারণে এসব রিকন্ডিশন গাড়িতেই ভরসা রাখেন সাধারণ ক্রেতারা। এসব গাড়ির দাম নাগালের মধ্যে রাখতে আসছে বাজেটে তাই শুল্ক কমানোর দাবি তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকালে রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে ঢল নামে ভক্তদের। বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা করেন ভক্তরা। বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা। এরপর প্রদীপ প্রজ্বলন, জল অর্পণ সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। সকাল থেকেই রাজধানীর বাসাবো বৌদ্ধ বিহারে ঢল নামে ভক্তদের। মিথ্যা কথা বলো না, প্রাণী হত্যা করো না, সবাই নিজ নিজ সংযম অনুযায়ী চলবে। তো এই 5টি শিলের যে মেসেজটা আমরা সবার কাছে পাঠিয়ে দিব। রাঙ্গামাটি শহরের সংঘরাম বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বলন শেষে ভক্তরা নিজেকে সমর্পণ করেন বুদ্ধের চরণে। সমস্ত মানব সমাজ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বিতরিত হোক। খাগড়াছড়িতে দিনটি উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শহরের সাধনাটিলা বন বিহারে হাজার প্রদীপ দান ও পিণ্ড দান করেন ভক্তরা। চট্টগ্রামের ডিসি হিলের সামনে থেকে শোভাযাত্রা বের করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না। রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করায় এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা নামে পালন করে আসছেন। শামিমা শাম্মী, সময় সংবাদ।